আগামী 9 এবং 14 তারিখ হংকংয়ের বিপক্ষে এফসি কোয়ালিফায়ার্সের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে, কারণ এটা একটা ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ না জেতে তাহলে কিন্তু বাংলাদেশ এফসি কোয়ালিফায়ার থেকে ছিটকে যাবে। সো সেই ক্ষেত্রে এই বাংলাদেশকে এই ম্যাচটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ম্যাচ আমরা যে রেগুলারলি যেই ফরমেশনে খেলি, সেই ফরমেশনে যদি আমরা খেলি তাহলে কিন্তু আসলে ম্যাচটা আসলে কতটুকু সহজ হবে সেটা বলা যাচ্ছে না। কারণ হংকংয়ের যেই স্কোয়াড, সেই স্কোয়াড আমরা জানি যে হংকংয়ে ম্যাক্সিমামই অভিবাসী বসবাস করে, যার কারণেই তাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু বংশোদ্ভূত। তেমনি আমাদের দলেও কিন্তু কিছু বংশোদ্ভূত ফুটবলার রয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবেই আসলে ফরমেশনটা তৈরি করতে হবে। আমরা বিগত সময়ে 4-4-2 ফরমেশনে খেলে এসেছি। তো আজকে আমরা কথা বলবো যে আসলে আগামী ম্যাচটাতে আসলে কীরকম ফরমেশন বা কাকে কাকে নিয়ে আসলে প্রথম স্কোয়াডটা সাজালে এবং কীভাবে ম্যাচটা খেললে আসলে এই ম্যাচটা আসলে আমাদের জন্য বেশ ভালো আমরা ফাইট দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই বলি, স্কোয়াড নিয়ে প্রথমে কথা বলি, আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি যে স্কোয়াডটা হওয়া উচিত 4-1-2-3 এই ফরমেশনে। তো এক্ষেত্রে আসলে এই 4-1-2-3 ফরমেশনে যদি আমরা খেলি তাহলে আসলে কারা কারা আসলে এই স্কোয়াডে প্রথম স্কোয়াডে থাকবে। তো প্রথমেই যদি আমরা বলি গোলকিপার থেকে যদি আসি, গোলকিপার নিঃসন্দেহে আসলে অটো চয়েস হচ্ছে মিতুল মার্মা। তিনি বিগত ম্যাচগুলোতে বেশ ভালো খেলেছেন। এবং আমরা পরবর্তীতে যদি যাই একদম সেন্টার ব্যাকে আমরা সচরাচর দেখেছি তারিক কাজী এবং তপু বর্মন, তারা দুজন খেলে থাকে। তবে তপু বর্মন না খেলার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার জায়গায় আসলে কে খেলতে পারে? আমরা আন্ডার-23 বা জাতীয় দলের ম্যাচে আমরা ছোট তপু, শাকিল হাত তপুকে কিন্তু আমরা দেখেছি বেশ ভালো খেলতে। তিনি কিন্তু আসলে নিঃসন্দেহে ওই তপু বর্মনের জায়গায় তাকে খেলানো যেতে পারে। এবার আমরা আসি রাইট ব্যাকে আসলে কে খেলবেন? রাইট ব্যাকে আছেন রহমত মিয়া এবং তাজউদ্দিন অনবদ্য ছিলেন বিগত ম্যাচগুলোতে। রহমত মিয়ার পারফরমেন্স একদমই যাচ্ছে তাই ছিল, তো তাকে আমি দেখছি না। রাইট ব্যাকে নিঃসন্দেহে খেলবে ওইখানে তাজউদ্দিন। এবারে আমরা আসি লেফট ব্যাকে আসলে কে খেলবে? বিগত সময়গুলোতে দেখেছি আমরা সাদউদ্দিনকে বারবার খেলিয়ে দেওয়া হয়েছে লেফট ব্যাকে। আসলে সাদউদ্দিনের পারফরমেন্স কতটা আসলে দৃষ্টিগোচর ছিল আসলে কোচদের আমি জানি না। বিগত ম্যাচগুলোতে তিনি আসলে যে বাজে পারফরমেন্স দেখেছেন, এবং আমরা যদি দেখি সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় গোলটা তার জন্যই আসলে অলমোস্ট আমরা খেয়ে গেছি। তো তাজউদ্দিন আসলে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় তিনি কিভাবে দলে চান্স পান আমি জানি না। তিনি আসলে দলের বৈশিষ্ট্য ছাড়া কিছু নয়। বা বিগত সময়ে ঈসা ফয়সাল কিন্তু লেফট ব্যাকে বেশ ভালো খেলেছেন। তবে লাস্ট কয়েকটা ম্যাচে ঈসা ফয়সালকে নামানো হয়নি। তবে একটা নতুন কিন্তু ইনক্লুশন হয়েছে আমাদের স্কোয়াডে, জায়ান আহমেদ, যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত ফুটবলার। তিনি বিগত আন্ডার-23 ম্যাচে কিন্তু বেশ ভালো খেলেছেন। ওই জায়ান আহমেদ কিন্তু আমরা দেখেছি তিনি একদম লেফট উইংয়ের একদম পুরো জায়গাটা কাভার করছেন, একদম শেষ পর্যন্ত অ্যাটাকিং পর্যন্ত খেলছেন এবং খুব ভালো রিকভার করছেন। তার যে ক্ষিপ্রতা এবং তার যে রিকভার করার যে দক্ষতা, সেই জায়গা থেকে আমার মনে হয় লেফট ব্যাকে জাহান আহমেদকে খেলিয়ে দেওয়া হতে পারে। এবারে আসি আমরা যে মাঝখানে যে মানে আমরা যে 4-1-2-3 খেলছি, ওই একের জায়গাটায় কে খেলবেন? ওইখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি হামজা চৌধুরী খেলবেন। কারণ হামজা চৌধুরীর যে ইন্টেন্সিটিতে খেলে থাকেন, তিনি একাই যথেষ্ট আসলে যেই কানেকশনটা তৈরি করা ডিফেন্স এবং যে মিডফিল্ড আছে তার সাথে আসলে কানেকশনটা তৈরি করার ক্ষেত্রে হামজা চৌধুরীর রোল সবচেয়ে ভালো হবে এবং সে খুব ভালোভাবেই কাজটি করবেন। সেখানে আসলে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবারে আসি যে দুইজন খেলবে মিডফিল্ডে, সেখানে আছে কে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে? সামিদ সোম, তিনি লাস্ট ম্যাচটাতে দুর্দান্ত খেলেছেন, তিনি নিঃসন্দেহে অটো চয়েস। এবং তার সাথে সতীর্থ হিসাবে মিডফিল্ডটাতে কে কাভার করবেন? এখানে দুইটা নাম আসতে পারে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া এবং মোরসালিন। তবে জামাল ভুঁইয়ার থেকে আমি মোরসালিনকে এগিয়ে রাখবো, কারণ মোরসালিন আমরা বিগত যে আন্ডার-23 যে এফসি কোয়ালিফায়ারটা গেছে সেখানে কিন্তু মোরসালিন শেষ ম্যাচটাতে দুর্দান্ত খেলেছেন, গোল করিয়েছেন 3টা অ্যাসিস্ট এবং নিজেও গোল করেছেন এবং তিনি বেশ ভালো ছন্দে আছেন। তাকে যদি আসলে ওই সামিদ সোমের সাথে খেলানো যায়, সামিদ সোম যেভাবে পুশ ফুটবলটা খেলেন, প্রেস করেন যেভাবে, ওইখানে যদি আসলে তাকে প্রপার সাপোর্টটা আসলে ওইখানে মোরসালিন থাকে তাহলে দিতে পারবেন, তাহলে অ্যাটাকিংটা ভালো হবে। এবং আমরা এখন আসি অ্যাটাকিংয়ে আসলে কে খেলবেন। অ্যাটাকিং থার্ডে আমরা যদি বলি, আমার মাঝখানে আমার যতটুকু মনে হয়, যেমন আমার লাস্ট সিঙ্গাপুর ম্যাচে তিনি রাইট উইংয়ে বেশ ভালো করছিলেন, কিন্তু তাকে কেন যে কোচ কাবরেরা তাকে একদম স্ট্রাইকিং পজিশনে খেলিয়ে দিয়েছিলেন আমি জানি না। বা যেহেতু আমাদের দলে একজন প্রপার নাম্বার 9 রয়েছে আলামিনকে কিন্তু প্রপার নাম্বার 9 হিসেবেই আমি দেখছি, এবং তাকে যদি রাকিবকে খেলানো হয় বেশ ভালো। এবং লেফট উইংয়ে নিঃসন্দেহে সেটা আসলে এখানে আসলে কন্টেন্ডার কে আছেন ফাহমিদুল ইসলাম, আছেন
ফাহিম আছেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই ফাহমিদুলকে এগিয়ে রাখবো। ফাহমিদুল বেশ ভালো খেলেছেন, আমরা দেখেছি ভুটানের বিপক্ষে ম্যাচেও বেশ ভালো খেলেছেন এবং সিঙ্গাপুরের ম্যাচেও তাকে খেলানো হয়েছিল, তিনি সেখানটাতেও ভালো সার্ভ করেছিলেন এবং আন্ডার-23 লাস্ট ম্যাচটাতেও কিন্তু তিনি বেশ ভালো খেলেছেন। তো নিঃসন্দেহেই প্রথম স্কোয়াডের ওই বাম সাইডের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আসলে অবশ্যই ফাহমিদুলকে খেলানো হবে আমার যতটুকু মনে হয়। এই 11টা নিয়ে যদি খেলানো হয় এবং পরবর্তীতে আমার মিডফিল্ডে সাপোর্ট দেওয়ার মতন জামাল ভুঁইয়া রয়েছেন, কাজেম শাহ রয়েছেন, এছাড়াও সোহেল রানা রয়েছেন, 2 সোহেল রানা, তাদেরকে আসলে বদলি হিসাবে খেলানো যেতে পারে, হৃদয় রয়েছেন। তবে প্রথম স্কোরটা আমি যে 11 জনের কথা বলছি ওই 11 জনকে যদি খেলানো হয় বাংলাদেশ নিঃসন্দেহেই হংকংয়ের বিপক্ষে একটা ভালো ফাইট দিতে পারবে। সো আমরা চাইবো যে বাংলাদেশ দল এই হংকংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটা জিতে যাক এবং 14 তারিখে যেটা আমরা অ্যাওয়ে ম্যাচটা খেলবো সেখানেও আসলে যদি এখানটায় আমরা জিতে যাই ওইখানটায় তো জেতার সম্ভাবনা অনেক বেশি প্রখর হয়ে যাবে। সো আমাদের মাঠে এই আমাদের দর্শকের মধ্যে আমরা যেই মানে 12 ম্যান যে সাপোর্টটা পাবো সেই সাপোর্টটা কাজে লাগিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ টিম ম্যাচটাকে জিতে নেবে এবং আমরা সেই জয় নিয়েই অ্যাওয়ে ম্যাচটা খেলতে যাব। সবাইকে ধন্যবাদ।